ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। আজকে আবারও চলে আসলাম, যেমনটা বলেছিলাম যে আজকে শুক্রবার, আজকে একটা লাইভ থাকবে। এইচএসসি 2023 সালে তোমরা যারা 17 তারিখ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্র একটা সাজেশনমূলক লাইভ করব বলেছিলাম। গত 2 দিন আগে আমরা ফার্স্ট পেপারের ক্লাস দিয়েছিলাম, ফার্স্ট পেপারের সাজেশন দিয়েছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু চ্যানেলে আছে, তোমরা এই ক্লাসটা করার পরে বা এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা সেখান থেকে সাজেশনটা কালেক্ট করে নিতে পারবে। আর গতকালকে যে পোস্টটা করেছিলাম কমিউনিটি ট্যাবে, সেই পোস্টে আমি একটা 2024 সালের ব্যাচ যারা আছো তোমাদের জন্য একটা সুখবর দেবো বলেছিলাম। সুখবরটা হলো যে আজকের এই যে ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপ। সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যাডাম স্মিথের শিষ্য। বেশি নিচু হয়ে গেল না? আগে তো সমস্যা ছিল না। তোমরা যারা আজকে এই লাইভটাতে যুক্ত হচ্ছ, তোমরা দয়া করে একটু কমেন্ট করো যে মানে এক্সকিউজ মি, তোমরা কমেন্ট করো যে সাউন্ড ঠিক আছে কিনা বা বোর্ডের লেখা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। একটু দয়া করে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করবো। 2 মিনিট না 1 মিনিট সময় আমি একটু অপেক্ষা করবো। যারা জয়েন হতে চাই যেন একটু জয়েন হয়ে নিতে পারে। যারা যুক্ত আছো তোমরা একটু দয়া করে কমেন্ট করে জানাও যে মানে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা। যেটা বলছিলাম আমি সেই ফাঁকে একটু জয়েন হতে একটু বলে নিই যে 2024 ব্যাচের তোমরা যারা আছো আমার ক্লাসগুলো ফলো করো। আমার ক্লাসগুলো তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে, তোমাদের জন্য একটা সুখবরের কথা বলেছিলাম যে আমাদের আজকের এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই গ্রুপের নাম হচ্ছে অ্যাডাম স্মিথের শিষ্য। আমরা যারা অর্থনীতি পড়ি আমরা সবাই অ্যাডাম স্মিথের শিষ্য, এবং অ্যাডাম স্মিথের শিষ্য গ্রুপটাতে কিন্তু আমরা 2024 ব্যাচের জন্য স্পেশাল ক্লাস নেওয়া শুরু করব খুব তাড়াতাড়ি ফেসবুক গ্রুপটাতে। সো তোমরা যদি এই ফ্রি ক্লাস আর কি, হ্যাঁ মানে এর চাইতে এই যুগে এসে ফ্রি কি পাওয়া যায় বলো? তো তোমরা যদি সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও তাহলে এক্ষুনি অ্যাজ সুন অ্যাজ গ্রুপের লিঙ্কটা পাবে। এবং আমার অন্য ভিডিওতেও কিন্তু গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, বা তোমরা এই ভিডিওতে ওই ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই গ্রুপটাতে অ্যাড হয়ে যেতে পারো। এটা একটা পাবলিক গ্রুপ, তুমি চাইলেই অ্যাড হয়ে যেতে পারো। এবং খুব তাড়াতাড়ি এইচএসসি পরীক্ষাটা শুরু হবে, 2024 ব্যাচ নিয়ে আমি নতুন ক্লাস শুরু করবো। ঠিক আছে? সো দেরি না করে এখনই সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। আবদুল্লাহ জাহিদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো, ক্লাসটা করছো, লাইভটা দেখছো, একটু যদি কমেন্ট করে জানাও আমার জন্য ভালো হয়। তাহলে একটা কমিউনিটি বিল্ড আপ হয় আর কি, যে আমি ঢাকায় থেকে জানতে পারি যে রংপুর থেকে একজন আমার ক্লাস দেখছে, বা সিলেট থেকে গতদিন একজন সিলেট থেকে ছিল, বা চট্টগ্রাম থেকে আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে। আরেকটা ব্যাপার জানাতে পারো, সেটা হচ্ছে তুমি কি ফার্স্ট ইয়ার নাকি তুমি সেকেন্ড ইয়ার, মানে তুমি কি এই বছর পরীক্ষা দিবে, মানে এই 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, নাকি তুমি 2024 ব্যাচ, এটা জানাতে পারো। প্লাস তুমি জানাতে পারো হচ্ছে তুমি কোন কলেজে পড়ছো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করবো আমাদের অর্থনীতির সেকেন্ড পেপারের যেই সাজেশনটা আছে। দেখো আমি প্রথমে একটু তোমাদের যে শর্ট সিলেবাসটা একটু আমি লিখে নিই। তোমাদের আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে সপ্তম, অষ্টম এবং নবম। এই যে 6টা অধ্যায় এখানে আছে, এই 6টা অধ্যায় তোমাদের দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে আমরা অধ্যায় ধরে ধরে, মানে প্রত্যেকটা অধ্যায় বেসিস আমরা সাজেশনটা দিব। ভাইয়া আমি ময়মনসিংহ থেকে, গ্রেট, ময়মনসিংহ থেকে আবদুল্লাহ জাহিদ, ওয়েলকাম ভাই। তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? এবছর পরীক্ষা দিবে নাকি 2024 সালে পরীক্ষা দিবে, সেটাও কিন্তু জানাতে পারো চাইলে। সো আমরা আমাদের লেকচারে যাচ্ছি, আমরা সময় নষ্ট করব না। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা এখন লাইভটা বা মানে লাইভে অ্যাটেন্ড করতে পারছো না,
এই ভিডিওটা কিন্তু চ্যানেলের মধ্যে থাকবে, সো তোমরা পরেও দেখে নিতে পারবে। এবং যারা এখন লাইভে যুক্ত হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট থাকবে যে যদি সম্ভব হয় তোমরা এই লাইভটাকে শেয়ার করতে পারো বা বন্ধুদেরকে মেনশন করতে পারো, যেন তারাও লাইভটা অ্যাটেন্ড করতে পারে। তো আমরা প্রথমেই আমাদের যে প্রথম অধ্যায়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি আমি একটু লিখে নিলাম। বাংলাদেশের কৃষি, দেখো বাংলাদেশের কৃষি কিন্তু একটা বিশাল বড় সেক্টর, অনেক বড় একটা সেক্টর। সো এত বড় একটা সেক্টরে আসলে কিন্তু সমস্যা যে এত বড় সেক্টর, তারপর হচ্ছে কৃষি শুমারি হয় কিছু বছর পর পর, এত কৃষি শুমারি মধ্য থেকে বা লেটেস্ট কৃষি শুমারি থেকে এত ডেটা আছে, এত পরিসংখ্যান আছে না, তারপরে এই সেক্টরটার মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড। তাহলে এত কিছুর মধ্যে থেকে আসলে পড়বোটা কি আর কোনটা পড়লে আমি এই কম সময়ের মধ্যে একটা ভালো মানে ভালো একটা প্রিপারেশন আমার হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। যারা সেকেন্ড ইয়ারে আছো, লাকি ইসলাম রংপুর থেকে ভাইয়া, ওকে রংপুর থেকে একজনকে পেলাম, ময়মনসিংহ থেকে একজনকে পেলাম, দেখি আর কোন কোন জেলা থেকে কোন জায়গা থেকে পাই। অলরেডি দুই জায়গা থেকে পেয়েছি, ঢাকা থেকে কাউরে পাই নাই, রাজশাহী থেকে আমার বিভাগ রাজশাহী থেকে কাউরে পাই নাই। দেখা যাক কোন কোন জায়গা থেকে কে আসে। ওকে, আমি যেটা বলতেছিলাম যে কৃষি তো অনেক বড় সেক্টর, এই সেক্টর থেকে আসলে কি পড়লে এই অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন হবে বা কমন পাওয়ার একটা চান্স থাকবে, সেটাই আমি এখন তোমাদের লিখে দিচ্ছি। দেখো প্রথমেই পড়বে হচ্ছে কৃষির উপখাত। কৃষির উপখাত সমূহ এবং জিডিপিতে কৃষির উপখাত সমূহের অবদান যেটা, জিডিপিতে কৃষির উপখাত সমূহের উপখাত সমূহের অবদান। তোমরা জিডিপিতে জানো যে আমাদের আসলে মূলত 3টা সেক্টর আছে, একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে সার্ভিস, মানে কৃষি, শিল্প আর হচ্ছে সেবা, 3টা সেক্টর। 3টা সেক্টরের মধ্যে কৃষিতে সবচেয়ে বেশি মানুষ ইনভলভ, মানে সবচাইতে বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয় কৃষিতে, এবং সেজন্য কৃষিটা অনেক ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে আমরা একটু পরে গিয়ে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এটা নিয়ে একটু আলোচনা করব। সেই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ফুড প্রোডাকশন, এবং যতই ইনকাম করো না কেন যদি ফুড প্রোডাকশন বাড়াইতে না পারো বা জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, যদি ফুড প্রোডাকশনটা সে হারে না বাড়ে, তাহলে কিন্তু এটা বড় একটা হুমকি স্বরূপ, এবং তখন কিন্তু একটা দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যায়, আমদানির মাধ্যমে অনেক বেশি নির্ভরশীল হয়ে যায়, এবং এটা একটা ইকোনমির জন্য খুব ভালো সাইন না। সেজন্য যেভাবে হোক আমাদের কৃষিটাকে উন্নতি করতে হবে, এবং সেজন্য কৃষির যে উপখাতসমূহ আছে এবং বর্তমানে জিডিপিতে কৃষির উপখাতসমূহের অবদান কী কী, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টপিক মানে গুরুত্বপূর্ণ টপিক, এবং এই থেকে অনেক প্রশ্ন হয়েছে। আমি যদি বলি কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড 2019 সালে প্রশ্ন হয়েছে, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড থেকে 2017 সালে প্রশ্ন হয়েছে, এছাড়াও আরও বেশ কয়েকটা বোর্ডে প্রশ্ন হয়েছে আমি দেখতেছি। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপর আছে হচ্ছে কৃষি খামার ও কৃষিজুত তার মানে এই যে কৃষি খামার এবং কৃষি জোতের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু তোমার জানতে হবে, এগুলো নোবেল থেকে অনেক কাজে লাগবে। তারপরে বড় একটা ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে 3 নম্বর হচ্ছে কৃষি পণ্যের বিপণন। হাতের লেখা ভালো না, এই জন্য আমি মুখে বারবার বলতেছি কৃষি পণ্যের বিপণন। ইসলামিক স্পিচ, জানি না তোমার নাম কি, ইসলামিক স্পিচ কুমিল্লা থেকে দেখতেছো, ভেরি গুড, থ্যাংক ইউ। আবদুল্লাহ জাহিদ, তুমি বলতেছো যে তুমি 2023 সালের ব্যাচ, তার মানে পরীক্ষা খুব সন্নিকটে। শয়নে সমর এসে কোরআনে নাড়তেছে না, অ্যাট দি 11th আওয়ার।
ওকে ফাইন, একদিন তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, তুমি একটু সিরিয়াস এই টপিকগুলো কিন্তু অবশ্যই নোট করে নিবা। আচ্ছা, কৃষি পণ্যের বিপণন এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা, মানে অর্থনীতির জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন আমি একটু তোমাদের বলি এটা কেন ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারে আমরা শিখেছিলাম যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে অসীম অভাব আর হচ্ছে সীমিত সম্পদ। এখন এই যে অসীম অভাব পূরণ করতে হবে সীমিত সম্পদ দিয়ে, তার মানে তুমি যে কৃষিতে পণ্য উৎপাদন করতেছো এটা তোমার ওই সীমিত সম্পদ দিয়েই তো তুমি পণ্য উৎপাদন করতেছো। এখন এই যে পণ্যটা উৎপাদন করলা এটা যদি তুমি ঠিকমতো বিপণন না করো, বিপণন মানে হচ্ছে মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, মানে হচ্ছে ধরো এটা পৌঁছিয়ে দেওয়া, মানে যে ভোগ করবে, যে এটা কনজামশন করবে তার কাছে এটা পৌঁছায় দিতে হবে, এটাকে বলতেছে বিপণন। এখন তুমি কৃষি পণ্য উৎপাদন করলা কিন্তু তোমার বিপণন যদি তুমি ঠিকমতো করতে না পারো তাহলে এটা বড় বড় একটা হুমকির মুখে পড়ে। এবং তোমরা জানো যে কৃষি পণ্যগুলো সাধারণত মানে ম্যাক্সিমাম কৃষি পণ্য অর্থকরী ফসল বা ধরো তোমার গম চাল ডাল এগুলো যদি না বলি, শাকসবজির কথা যদি ধরি, এগুলো কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। সো এই জিনিসগুলো কিন্তু পচনশীল। আর বিপণন যদি সঠিক সময়ে সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এই কৃষির যে উৎপাদিত পণ্য, এই উৎপাদিত পণ্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং একই সাথে যদি সেটা মানে ভোক্তার কাছে যদি পৌঁছাইতে নাই পারে তাহলে অভাবটা পূরণ হবে কেমনে? তাহলে এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই অর্থনৈতিক সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে না। সো এই জন্য এই বিপণনটা অনেক বেশি বিপণন, কৃষি পণ্যের বিপণনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এখান থেকে আরও দুইটা জিনিস আমি স্পেসিফিকভাবে বলে দিই। একটা হচ্ছে বিপণনের সমস্যা, মানে বাংলাদেশে বর্তমানে কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে কী সমস্যা আছে এইটা ইম্পর্টেন্ট। এবং এই সমস্যা সমাধানে সরকারের ভূমিকা। কি বলছি যে সমস্যা সমাধানে সরকারের ভূমিকা। তাহলে এইটা কিন্তু এখান থেকে পড়বো হচ্ছে কৃষি পণ্যের বিপণন কি, এটা স্বরূপটা কীরকম, এই কৃষি পণ্য বিপণনের প্রয়োজনীয়তাটা কি, এবং কৃষি পণ্য বিপণনের আসলে বর্তমানে বাংলাদেশে কী কী সমস্যা আছে। তোমরা দেখবে যে তোমাদের সেকেন্ড পেপার বই, অবশ্যই তোমাদের সেকেন্ড পেপার বই তোমরা ফলো করতেছো, যে কোনো একটা রাইটারের, অক্ষরপত্র হোক, রণজিৎ স্যার হোক বা স্বপন ইগনাসিয়াস গ্রেগরি, যে হোক না কেন তোমরা একটা বই অবশ্যই ফলো করতেছো এবং সেখানে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। বিশেষভাবে রণজিৎ স্যারের বই, স্বপন স্যারের বই, এই বইগুলোতে খুব সুন্দরভাবে, আমি অক্ষরপত্রের বইটাও দেখছি, বেশ ভালোভাবে এগুলো পয়েন্ট করে আছে। ওইখানে অনেক পয়েন্ট আছে, 8টা 10টা 12টা 14টা পয়েন্টও আছে। তোমরা সবচাইতে গুরুত্বপূর্ণ, তোমার কাছে যদি মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কী, মানে পয়েন্ট কী কী, তোমরা দয়া করে সেই পয়েন্টগুলোকে একটু নোট করে রাখবা। ওকে, এমডি সিয়াম বলতেছো, সরি ভাই আসতে দেরি হলো, ইটস ওকে, একটু চেষ্টা করো, আমার একটু দেরি হয়েছে, 10-15 মিনিট দেরি হয়েছে, তারপরেও তুমি 10-15 মিনিটের চাইতেও দেরি করছো, তাহলে একটু টাইম নিয়ে সচেতন হতে হবে। তারপর হচ্ছে ভাইয়া আমি জালালউদ্দিন আহমেদ কলেজ চাপাপুর, আচ্ছা যে চাপাপুর আদমদিঘি বগুড়া থেকে। বগুড়া তো আমার পাশের জেলা, আমার জেলা কিন্তু নাটোর। ভাল লাগলো, আমি একাই এই সাবজেক্ট নিয়েছি। বাট তুমি যে একা এই সাবজেক্টটা নিছো তোমার সাহসের তারিফ করতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি যে একা এক সাবজেক্ট নিয়েছো, এই যে জুয়েল ভাই হাসতেছে, তুমি যে একা এই সাবজেক্ট নিছো তোমার সাহসের তারিফ করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে একটা বেস্ট ডিসিশন নিছো। আমি জানি না তোমার এই সাবজেক্ট না নিয়ে তোমার বন্ধু বান্ধবরা কী সাবজেক্ট নিচ্ছে, এটা একটু জানাইতে পারো আমাকে। হ্যাঁ, তুমি যে এই সাবজেক্টটা নিছো তুমি খুব একটা সাহসের কাজ করছো এবং তুমি একটা বেস্ট ডিসিশন নিছো। বেস্ট ডিসিশন, আমি আবারও বলতেছি, ইউ হ্যাভ চুজেন দ্য বেস্ট ডিসিশন। কারণ কি, কারণ হচ্ছে ইকোনমিক্স এত ব্রড একটা সাবজেক্ট না। তুমি যখন ইউনিভার্সিটি লাইফে যাবা, তোমরা হয়তো জানো না, ইউনিভার্সিটি লাইফে ইকোনমিক্স ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা বিএসসি ডিগ্রি দেয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি এরা দেয় হচ্ছে বিএসএস ডিগ্রি, মানে সোশ্যাল সায়েন্সের 1 নম্বর সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। তুমি বুঝতে পারতেছো যে একটা ফ্যাকাল্টির 1 নম্বর সাবজেক্ট, এর মধ্যে আরও বাংলা ইংলিশ যা আছে না, তোমরা যেগুলো রয়্যাল সাবজেক্ট মনে করো, বাংলা ইংলিশই হবে, এগুলো ভালো সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন, এগুলো ভালো সাবজেক্ট, বাট অর্থনীতি ইজ দ্য বেস্ট চয়েস। সো তুমি একটা ভালো কাজ করছো। ভয় হওয়ার কিছু নেই ভাই, ভয় হওয়ার কিছু নেই, যতদিন আমি আসি ভয়ের কোনো কারণ নাই। তুমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি একটু পড়ার চেষ্টা করো, কমপ্লিট করে পরীক্ষার হলে যাও, পরীক্ষার হলে গিয়ে হাসবা।
আমি আবারও বলে দিচ্ছি, আমি গত দিন কিন্তু ফার্স্ট পেপারের সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো কমপ্লিট করো, আর আজকে সেকেন্ড পেপারের সাজেশন দিচ্ছি, এটাও কমপ্লিট করো, পরীক্ষার হলে গিয়ে হাসবা। আচ্ছা, তারপর আছে হচ্ছে আমরা বিপণন নিয়ে কথা বললাম, এগুলো একটু ক্লিন করি, তারপরে আমি পরের টপিকে যাচ্ছি। ওই যে যারা তোমরা মনে হয় তোমরা শুনে থাকবা যে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যায় বা পুলিশে যায় বা মানে এক কথায় ডিফেন্সে যারা যায়, তাদের যখন ট্রেনিং চলে তাদের মূল মন্ত্র কি জানো? তাদের মূল মন্ত্র হচ্ছে যত মানে অধিক পরিশ্রম বা বেশ যে মাঠে ঘাম ঝরাবে, ট্রেনিংয়ের ময়দানে যে ঘাম ঝরাবে, যুদ্ধে তার রক্ত ঝরবে না বা রক্ত কম ঝরবে। আর যে ট্রেনিংয়ের বেলায় আলসামি করবে, ঘাম ঝরাবে না, তার যুদ্ধে রক্ত ঝরবে। তো এই যে 7-8 দিন 10 দিন সময় আছে, এই সময়টা এটা হয়তো আর আগে থেকে করা উচিত ছিল, বাট এখনও যেহেতু 7-8 দিন সময় আছে, এই 7-8 দিন সময়টা যদি তুমি মানে প্রচণ্ড শক্তিতে গতিতে যদি তুমি ইউটিলাইজ করতে পারো, তুমি পরীক্ষার হলে গিয়ে হাসবা এবং রেজাল্টে তোমার মানে এই রেজাল্টটা যে কত ইম্পর্টেন্ট এটা ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে বুঝবা। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। বাংলাদেশের কৃষি বিপণন নিয়ে কথা বললাম, এবং দেখো বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ। আচ্ছা, আমি সংক্ষেপে লিখতেছি হচ্ছে কয়টা লিখছিলাম, 4-3টা লিখছিলাম না? আচ্ছা, এটা লিখবো যে কৃষি উন্নয়নে সরকারের ভূমিকা। আচ্ছা, সরকারের ভূমিকার মধ্যে এখানে হচ্ছে সরকারের পদক্ষেপ, তারপর হচ্ছে কৃষি ঋণ, তারপর হচ্ছে সেচ ব্যবস্থা। যদি কৃষি ঋণ আর হচ্ছে সেচ ব্যবস্থা, এই দুইটাই আসলে এই পদক্ষেপের মধ্যেই পড়ে, বাট তারপর আমি আলাদাভাবে স্পেসিফিক্যালি লিখলাম কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এটা আমি এখন লিখতেছি, সেটা হচ্ছে শস্য বহুমুখীকরণ। না, হ্যাঁ, শস্য বহুমুখীকরণ। এই যে শস্য বহুমুখীকরণ লিখলাম না, তোমরা জানো যে অনেক জমি আছে যেগুলো এক সিজনেই ফসল হয়, কিন্তু শস্য বহুমুখীকরণের ফলে কিন্তু একই জমিতে একাধিক চাষ করা সম্ভব এবং এটা প্রোডাকশন অনেক অংশে বৃদ্ধি করে। সো এই যে শস্য, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে দিনাজপুর বোর্ড 17তে প্রশ্ন হয়েছে, সিলেট বোর্ড 2017তে প্রশ্ন হয়েছে, যশোর বোর্ড 2017তে প্রশ্ন হয়েছে, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 2019 সালে প্রশ্ন হয়েছে। এগুলো হচ্ছে কৃষি ঋণ থেকে। তাহলে এখানে 3-4টা বোর্ডে প্রশ্ন হয়েছে। আমি তোমার বলি কৃষির উন্নয়নে সরকারের ভূমিকা, এখান থেকে প্রশ্ন হয়েছে বই থেকে। রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 2019 সালে প্রশ্ন হয়েছে। তারপর হচ্ছে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2018 সালে প্রশ্ন হয়েছে। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, যশোর বোর্ড 2017। বুঝতেছো কতগুলো প্রশ্ন হয়েছে, কতগুলো বোর্ডের প্রশ্ন হয়েছে এবং রিপিটেড কিন্তু। সো এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কমপ্লিট করে যেতে হবে। কে কে দেখছো তোমাদেরকে ওয়েলকাম করছি। তোমরা দয়া করে লাইভটাকে একটু শেয়ার করে দাও। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো এটা একটু আমাকে কমেন্টে জানাতে পারো, এবং কোন ব্যাচ সেটাও জানাতে পারো। সবাই ইতিহাস নিছে? আচ্ছা আচ্ছা, না ইতিহাস নিচ্ছে ভালো করছে, ইতিহাসে ভালো সাবজেক্ট। ওই যে বিসিএসে ভালো করবে, সমস্যা নেই। যে ইতিহাস করে চাকরির বাজার ভালো করে আর কি। আচ্ছা, শস্য বহুমুখীকরণ। আর একটা হচ্ছে বাংলাদেশের কৃষিতে আমাদের যে কৃষি তো অনেকটাই আবহাওয়ার উপর নির্ভর না, কৃষিতে আবহাওয়ার প্রভাব। কৃষিতে আবহাওয়ার প্রভাব যেমন ধরো জলবায়ু পরিবর্তনে কৃষির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি লিখি জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই জলবায়ু পরিবর্তনের মধ্যে কি কি আছে বলতো? বৈশ্বিক উষ্ণায়ন হতে পারে, তারপর হচ্ছে বন্যা, অতি বন্যা, অতি খরা, হ্যাঁ এগুলো হতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। এই কয়েকটা টপিক যদি তোমরা পড়ো এখান থেকেই আমি আশা করি যে তোমরা প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এরপর আমি চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার তৃতীয় অধ্যায়ে
তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প। এটা একটা গুরুত্বপূর্ণ। দেখো এই যে আমি প্রথমে বলছি না যে জিডিপির কয়েকটা সেক্টর আছে, 3টা সেক্টর আছে, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে সেবা। তাহলে এই যে প্রথমটা কৃষি শিল্প নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা তৃতীয় অধ্যায়ে আছে হচ্ছে শিল্প। তৃতীয় অধ্যায় আছে শিল্প। তোমরা এখান থেকে পড়বা হচ্ছে শিল্পের শ্রেণীবিভাগ। পড়বে শিল্পের শ্রেণীবিভাগ, আমি একটু লিখে নিই তারপরে আলোচনা করতেছি। তারপরে হচ্ছে রপ্তানিমুখী শিল্পের তালিকা, রপ্তানিমুখী শিল্পের তালিকা। তারপর পড়বে হচ্ছে স্পেসিফাইড, মানে কিছু স্পেসিফাইড শিল্প আছে না, যেমন চা শিল্প, চামড়া শিল্প, তারপরে আরও কয়েকটা আছে হচ্ছে তৈরি আরএনজি মানে তৈরি পোশাক শিল্প। এগুলো কিন্তু আলাদা করে পড়তে হবে। তাহলে কি বলতেছি হচ্ছে যে চা শিল্প, চা পাট বস্ত্র চামড়া, চা পাট বস্ত্র চামড়া, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তৈরি পোশাক, তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক বানানো তালবস্য, তৈরি পোশাক শিল্প, এটাকে সংক্ষেপে বলে RMG, যেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। আচ্ছা, এখন আমি বলছিলাম যে শিল্পের শ্রেণীবিভাগ, এটা তোমরা পড়বা রপ্তানিমুখী শিল্পের তালিকা। কারণ তোমরা জানো যে আমাদের ইকোনমি হচ্ছে অবশ্যই একটা ওপেন ইকোনমি, এবং আমাদের একটা বড় রেমিটেন্স যেটা আমরা বলি সেটা আসে হচ্ছে রপ্তানি মাধ্যমে, যে আমরা চা রপ্তানি করি, পাটজাত দ্রব্য এবং র ম্যাটেরিয়ালস হিসেবে পাট আমরা রপ্তানি করে থাকি। তারপর হচ্ছে আমরা ইলিশ রপ্তানি করি, চিংড়ি রপ্তানি করি। তারপরে হচ্ছে এরকম সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে RMG, মানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে রেডিমেড গার্মেন্ট বা তৈরি পোশাক শিল্প থেকে। এবং সেজন্যই কি তৈরি পোশাক শিল্পটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখনকার জন্য, মানে তোমরা যারা এই সময়টাতে পরীক্ষা দিবা তোমাদের সবার জন্যই এই তৈরি পোশাক শিল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা অবশ্যই এটা পড়বা। কে কে আমার সাথে যুক্ত আছো একটু কমেন্টে জানাতে পারো। ওকে, তারপরে দেখো সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে শিল্পায়নের সরকারি নীতির যথার্থতা, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। শিল্প আমরা এইভাবে লিখি যে শিল্প উন্নয়নে সরকারি ও বেসরকারি, শিল্প উন্নয়নে সরকারি ও বেসরকারি বেসরকারি কি বলবো এটাকে, শিল্প উন্নয়নে সরকার হ্যাঁ বেসরকারি নীতি বলতে পারি আমরা। বর্তমানে যে নীতিগুলো আছে এটার যথার্থতা, এটা একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন, এটা আসতে ঘ নাম্বারে মানে হচ্ছে উচ্চতর দক্ষতায় আসতে পারে, এটা তোমরা পড়তে পারো। মোটামুটি এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্পেসিফিক যেই রপ্তানিমুখী শিল্পগুলো আছে, যেমন চা শিল্প, পাট শিল্প, বস্ত্র, চামড়া, তৈরি পোশাক শিল্প ইত্যাদি, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর রপ্তানিমুখী শিল্প কি, রপ্তানিমুখী শিল্পের তালিকা, এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনের জন্য। তোমাদের বলে দিতে পারে যে 4টা পণ্য দিল অপশনে, দিয়ে বলো নিচের কোনটি রপ্তানিমুখী শিল্প, এবং তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হতে পারে। এটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে এই কয়েকটা যদি এই শিল্প থেকে পড়ো দ্যাটস এনাফ, আমি মনে করি এর বেশি আর পড়ার তেমন কিছু নেই। আচ্ছা, তারপরে পড়ার কিছু নেই না, পড়ার আছে, তুমি যদি চাও তুমি আরও বেশি পড়ে যেতে পারো। ইকবাল ইসা, কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি ভাইয়া, অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আপনি কেমন আছেন? আচ্ছা, তারপরে আমরা আমাদের যেই পরের চ্যাপ্টারটা আছে
চতুর্থ অধ্যায় আছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এখানে একটা টপিক আছে, তোমরা যারা এই চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করবা, তোমাদেরকে আমি একটা টিপস দিব, একটু পরে দিতেছি, ধরো আগে এটা ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে নিই। আচ্ছা, এখানে এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, এটা চতুর্থ অধ্যায়। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস আছে, যেমন অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এখন এই অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এটা কিন্তু শুধু নেগেটিভ যদি দেখাও তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা দুইটা ইম্প্যাক্টই আছে, নেগেটিভ ইম্প্যাক্টও আছে, পজিটিভ ইম্প্যাক্টও আছে। তুমি যদি শুধু নেগেটিভ ইম্প্যাক্টটা দেখাইলা তাহলে কিন্তু এটা মানে প্রপার হইল না। কারণ জনসংখ্যা, অনেকে মনে করে যে জনসংখ্যা হচ্ছে একটা বোঝা, বাট জনসংখ্যাকে যদি দক্ষ রূপে গড়ে তোলা যায় তাহলে সেটা কখনোই একটা বোঝা হয় না, তখন সেটা সম্পদে পরিণত হয়। এবং এই জন্য বলে হিউম্যান রিসোর্স, তোমরা অনেকে শুনে থাকবা যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স যে টার্মটা আছে, এই টার্মটার অর্থই হচ্ছে যে সম্পদ বা মানব সম্পদ, মানবকে বা মানুষকে সম্পদ হিসেবে গড়ে তোলা। কীভাবে? শিক্ষা দিয়ে, কীভাবে ট্রেনিং দিয়ে, না তারপরে কীভাবে আরও বেশি টেকনোলজিক্যালি ইনভলভ করে কি করা যায়, দক্ষ করে গড়ে তোলা যায়। আর দক্ষ করে গড়ে তোলা মানে হচ্ছে প্রোডাক্টিভিটি বেশি। একজন মানে ট্রেনিং করা কর্মচারী অবশ্যই একজন ট্রেনিং ছাড়া কর্মচারী চাইতে বেশি পণ্য উৎপাদন করতে পারে এবং মানে কি বলে কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদন করতে পারে। সো সেই জন্য এটাকে বলতেছে, এটা ইম্পর্টেন্ট যে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ওয়ান ইয়ার। ইকবাল ইসা ভাই, ওয়ান ইয়ার যেন কি মানে ফার্স্ট ইয়ার। আচ্ছা, ফার্স্ট ইয়ার, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর বলছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কি বলছি? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কারণ এখান থেকে সবচেয়ে বেশি আমি দেখছি প্রশ্ন এসেছে। এবং দেখো কইতে ঢাকা বোর্ড 2019-এ আসছে, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 2019-এ আসছে, 17-তেও আসছে, তারপরে আবার দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। কতগুলো আসছে এবং আসবে, আবারও আসবে, রিপিট হবে। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা কিন্তু এই তত্ত্বটা ভালো করে পড়বা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা হচ্ছে 2 লাইন আমি বলি, আপনি শেষ ভরসা। কিছুই পড়া তেমন হয়নি, আমি শেষ ভরসা। শরম পাইলাম, আমার একটু ভরসা করে রাখেন শেষ ভরসা হিসেবে আমি। আচ্ছা, যেহেতু ভরসা কইরা ফেলছেন, জুবাইর ভাই হইলে আমি বলতাম যে আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, কিন্তু যেহেতু স্টুডেন্ট বলছে তাহলে তো এই কথা বলা যায় না, তখন বলতে হবে যে ঠিক আছে, আমি শেষে মেনে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা কিন্তু দুই কথায় এটার সংখ্যাটা লেখা যায়। কিভাবে লেখা যায়? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা হচ্ছে ফুড প্রোডাকশন বাড়ে, মানে খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে, আর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারটা কেমন একটু জাস্ট টাচ করে দেই। ধরো গাণিতিক হার বলতে বোঝাচ্ছে 1-এর পরে 2 হবে, 2-এর পরে 3 হবে, 3-এর পরে 4 হবে, 4-এর পরে 5 হবে, এইভাবে 100 পর্যন্ত ধরো হবে বা 25 পর্যন্ত হবে। কিন্তু এটা হচ্ছে গাণিতিক, অ্যারিথমেটিক বলে, ইংরেজিতে বলে অ্যারিথমেটিক, আর বাংলায় বলতেছে গাণিতিক। আর ফুড প্রোডাকশন হবে অ্যারিথমেটিক হারে, হ্যাঁ, গাণিতিক হারে। আর জনসংখ্যা বাড়বে জিওমেট্রিক হারে, মানে হচ্ছে জ্যামিতিক হারে। তার মানে 1-এর পরে 2 হবে, ঠিক আছে, কিন্তু 2-এর পরে 3 হবে না, 3 না হয়ে 4 হয়ে যাবে, 4-এর পরে 5 না হয়ে যাবে 8, 8-এর পরে হয়ে যাবে 16, 16-এর পরে হয়ে যাবে 32 গুণ। ওকে, গুণ। আচ্ছা, তো ম্যালথাস, এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এখন ম্যালথাস এটা সমাধান বলছে কি, তার মানে 25 বছর পরে কি হয়ে যাবে, এভাবে যদি 25 বছর সাথে থাকে তাহলে জনসংখ্যা কি হয়ে যাবে, ফুড প্রোডাকশনের দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যালথাস এটা একটা সমাধান দিছে। ম্যালথাসের সমাধান অনুযায়ী 2টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে মানুষ চাইলে ন্যাচারালি এই জনসংখ্যাটাকে কন্ট্রোল করবে। কিভাবে? তোমরা এটা খুব ভালো করে জানো জনসংখ্যা কিভাবে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, জনসংখ্যা কন্ট্রোল করতে হলে অবশ্যই
জন্ম নিয়ন্ত্রণের যে পলিসিগুলো আছে এটা নিতে হবে। আরটা হচ্ছে অনেক সংযমী হইতে হবে। ম্যালথাস ছিল পাদ্রী, একটা গল্প বলি। ম্যালথাস হচ্ছে ফাদার, এই খ্রিস্টানদের ধর্মযাজক আছে না, ধর্মযাজক পাদ্রী ছিল। এখন যেহেতু সে ধর্মযাজক ছিল, ধন্যবাদ ইমপ্রেসিভ ভাইয়া, ধন্যবাদ শান্ত আহমেদ, ধন্যবাদ। আচ্ছা, পাদ্রী যেহেতু ছিল, তার মানে সে অনেক ধর্মকর্ম করতো, এবং সেজন্য সে সমাধান দিচ্ছে এইভাবে যে মানুষকে প্রথমে সংযমী হইতে হবে, এবং সংযমী হয়ে সে বার্থ কন্ট্রোল করবে। তারা বহু বিবাহ করা যাবে না, চাইলেই অনেক বেশি সন্তান জন্ম দেওয়া যাবে না। আগের যুগে মানুষ যেটা করতো, মনে করতো যে যার যত সন্তান তার ততগুলো হাত। তারপরে গিয়ে দেখে যে যার সন্তান যত বেশি তার জমির ভাগ তত বেশি, যার সন্তান যত বেশি তার সেই বাপ মার দুঃখ দুর্ভোগ তত বেশি, সে বাড়িতে কলহ তত বেশি। যাই হোক, এগুলো অন্য কথা। আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে মানুষ যদি নিজে থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে তাহলে কি হবে, তাহলে প্রকৃতি তার নিজস্ব নিয়মে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে? হঠাৎ করে ভূমিকম্প হবে, শেষ। তারপরে না হলে হঠাৎ করে বন্যা হয়েছে, এমন বন্যা হয়েছে মানুষ মরে গেছে, 88 বন্যা না 98 বন্যা হয়েছিল সেরকম। বা হঠাৎ করে এমন ডিজাস্টার আসবে, এমন সুনামি বা ধরো জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আসবে এবং তা মানুষকে শেষ করে দেবে। এটা ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কিন্তু ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আবার কিছু ক্রিটিসিজম বা আমরা বলি সমালোচনা আছে। সমালোচনাগুলো কেমন? কারণ এই যে কোনো তত্ত্বের কিছু অ্যাজাম্পশন থাকে। অ্যাজাম্পশন কেমন? ম্যালথাস বলছে যে জমির পরিমাণ ফিক্সড এবং শুধুমাত্র মানে কৃষিতে শুধুমাত্র শ্রমিক ব্যবহার করা হয়, কৃষিতে অন্য কিছু ব্যবহার করা হয় না। আচ্ছা, জমির পরিমাণ ধরলাম ফিক্সড, আমরা জানি যে ক্যাপিটাল, তুমি চাইলেও জমি বাড়াইতে পারো না। কিন্তু আসলে কি কৃষিতে শুধু শ্রমিক ব্যবহার করা হয়? উন্নত মানের টেকনোলজি, উন্নত মানের সার, বীজ, এইগুলো ব্যবহার করে কি ফুড প্রোডাকশন এই জ্যামিতিক হারের চাইতেও অনেক বেশি বাড়ানো সম্ভব। এবং অনেক বেশি বাড়ানো সম্ভব বলেও আজকে পৃথিবীতে 800 কোটি জনসংখ্যা খুব কমই না খেয়ে থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম দেশ ফুড প্রোডাকশন হচ্ছে। বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে সেই 1971 সালে কত জনসংখ্যা ছিল? 7 কোটি ছিল না? এখন হচ্ছে 17 কোটি প্রায়। এবং তখন দুর্ভিক্ষ হয়েছে, তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছে। আজকে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ হয় না। তোমরা কিন্তু চিন্তা করতে পারো এইভাবে। এইটাতে দুইটা প্রভাব আছে। একটা হচ্ছে ফুড প্রোডাকশনে টেকনোলজি ব্যবহার করে ফুড প্রোডাকশন বহুগুণে বাড়ানো গেছে। উন্নত জাতের বীজ, উন্নত মানের সার, কৃষকদেরকে দক্ষতা মানে ট্রেনিং দিয়ে তাদেরকে যে নলেজের যে গ্যাপটা ছিল, কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, এগুলো কিন্তু বাড়িয়ে কিন্তু আস্তে আস্তে তারা কি করতে পারছে। আমার কথা বলার স্টাইল খুব রসিক, কি কয় না কয়, শরম পাইছি। আচ্ছা, তাহলে এইটা একটা গেল। তোমার ফেসবুক আইডি শেয়ার করব, কোথায় শেয়ার করব? আমার ফেসবুক আইডি কেউ শেয়ার করে না, আমি তোমার ফেসবুক আইডি কই শেয়ার করব বলো? আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। যেমন ধরে এই অ্যাজাম্পশনগুলো কী কী ছিল, মানে শর্তগুলো কী কী ছিল, তারপর হচ্ছে এটা গ্রাফ আছে, চিত্র আছে, চিত্র রাখাইতে হবে, তারপর হচ্ছে ব্যাখ্যা করে এই সমালোচনাগুলো লিখতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো প্রশ্ন আসছে। তারপরে আসছে হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ধারণা। আমি হ্যাঁ, এইটার পরে আমরা একটা লিখবো যে মানব সম্পদ। ওই যে প্রথমে যখন এটা আলোচনা করতেছিলাম জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, তখন বলছিলাম যে হিউম্যান রিসোর্স, যেটাকে বাংলায় বলে মানব সম্পদ। মানব সম্পদ উন্নয়নের ধারণা, মানব সম্পদ উন্নয়নের ধারণা, মানব সম্পদ উন্নয়নের ধারণা। আরেকটা আছে হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা। হ্যাঁ, আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থানের ধারণা। এই যে চারটা বললাম, এই চারটা যদি পড়ো, এই চ্যাপ্টার থেকে যারা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাচ্ছ, তোমরা ম্যালথাসের তথ্যটা খুব ভালো করে পড়বা।
তাহলে এখান থেকে আমি আশা করি যে এখানে 4টা আছে, তো এখানে তোমার 70% চান্স এটা আসার, আর বাকি 3টা 10 20 30 3টা আসার চান্স আছে। আবার এরকম হইতে পারে যে এটাও দিল, আবার মানব সম্পদ উন্নয়ন দিল, বা এটা দিল বা আত্মকর্মসংস্থান দিল, বা অর্থনীতি দিল, অর্থনীতি জনসংখ্যা বৃদ্ধির প্রভাব দিল, এটা দিল, বা অর্থনীতির সাথে এটা মানে মিক্স করেও কিন্তু দিতে পারে। তো তোমাকে ভালো যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এই 4টা টপিক ভালো করে পড়বা। এটা একটা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 4র্থ অধ্যায় গেছে। আমরা এখন 2য় 3য় 4র্থ গেছে, 7ম 8ম 9ম অধ্যায়ে যাব। 7ম অধ্যায়ে যাব। 7ম অধ্যায় হচ্ছে মুদ্রাস্ফীতি। সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। তোমরা জানো মুদ্রাস্ফীতি ইংরেজি হচ্ছে ইনফ্লেশন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মুদ্রাস্ফীতি জিনিসটা কি। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, তো তোমাদের জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে মুদ্রাস্ফীতির ধারণাটা কি, মানে মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি কেন হয়, এর প্রভাবগুলো কেমন, ভালো না খারাপ। ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির ধারণা। মুদ্রাস্ফীতির ধারণা এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস পড়বা, যেহেতু মুদ্রাস্ফীতির ধারণা, তার মানে ধারণার মধ্যে এটা ইনক্লুডেড, সেটা হচ্ছে পরিমাপের পদ্ধতি। মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি এটা খুবই সহজ, তোমরা বইয়ের মধ্যে দেখলেই বাবা। আচ্ছা, এখন মুদ্রাস্ফীতি যেহেতু এটা কিন্তু এটার অনেক প্রভাব আছে ভাই, মুদ্রাস্ফীতির অনেক প্রভাব আছে। মুদ্রাস্ফীতি কি, খুব সহজ ভাষায় বলি, মুদ্রাস্ফীতি কি। তুমি আগে 10 টাকার যে চিপস খাইতা, পটেটো, বম্বে সুটসের পটেটো চিপস, সেই চিপস আছে গিয়ে কিনা 10 টাকাই আছে, কিন্তু খুললা দেখবা ছোটবেলায় যতগুলো চিপস ছিল এখন সেই পরিমাণ চিপস নাই। বা যে টাইগারের দাম বাড়ছে দেখছো, স্পিডের দাম বাড়ছে, 20 টাকা ছিল 25 টাকা হয়ে গেছে। তার মানে তুমি আগে 20 টাকা দিয়ে যে টাইগার পাইতা, এখন তুমি সেটা 25 টাকাতে কিনো। তার মানে কি, আগের 20 টাকা সমান আজকের 25 টাকা হয়ে গেছে। কেমনে? মুদ্রাস্ফীতির কারণে। এক কথায় হচ্ছে মুদ্রাস্ফীতি মানে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। ঠিক আছে, এটা পরিমাপের পদ্ধতি। আর হচ্ছে বিভিন্ন শ্রেণীর উপর, সমাজের বিভিন্ন শ্রেণীর উপর এর প্রভাব, মুদ্রাস্ফীতির নাম কি, এর প্রভাব। আর হচ্ছে যেহেতু এটার ইম্প্যাক্ট বেশিরভাগই নেগেটিভ, তাহলে এটি মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের উপায় কি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ উপায়। এখানে একটা কথা বলে রাখি, যে একটু বেশি নাম্বার ক্যারি করতে চাও, এটা কিন্তু তুমি কিন্তু চাইলে, যে একটু বেশি নাম্বার ক্যারি করতে চাও, সে চাইলে এই রিসেন্টলি এই ওয়ার্ল্ডের দিকে তাকাইতে পারো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিন্তু মুদ্রাস্ফীতি ম্যাক্সিমাম সব দেশে প্রায় মুদ্রাস্ফীতির একটা বিরূপ প্রভাব পড়েছে। আবার তোমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাও, যে কয়েক বছর আগে গত বছরেতেই শ্রীলঙ্কার কিন্তু দেউলিয়া হয়ে গেছে না, সরকার দেউলিয়া হয়ে গেছে, দেশটা দেউলিয়া হয়ে গেছে। তার মানে এই প্রভাবটা কিন্তু মুদ্রাস্ফীতির কারণে। সো এগুলো তোমরা উদাহরণ হিসেবে দিতে পারো। ভাইয়া আপনার ফেসবুক আইডিটা আমি কি পড়তে ভুল করছি? ও ভাইয়া, আপনার ফেসবুক আইডিটা যদি একটু শেয়ার করে তাহলে ভালো হয়। আচ্ছা সরি, আমি ভুল করছিলাম তখন। হ্যাঁ, আমার ফেসবুক আইডিতে শেয়ার করাই যায়। তোমরা ফেসবুকে গিয়ে লিখবে অ্যান্থনি সজীব, তোমরা ফেসবুকে গিয়ে লিখবে অ্যান্থনি সজীব, তাহলে আমার আইডিটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এটা গেল মুদ্রাস্ফীতি। এরপর আমরা পরের চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এখন দেখো, আমরা যে আন্তর্জাতিক বাণিজ্যতে আসলাম, এটার মূল কথা কি, এটার থিমটা কি? আন্তর্জাতিক বাণিজ্য, এইটা বর্তমান সময়ে সব দেশই করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য মানে আমদানি রপ্তানি। আন্তর্জাতিক বাণিজ্য বলতে সাধারণত আমদানি রপ্তানিকেই বোঝাচ্ছে।
শাহিদুল ইসলাম আবিদ, না স্যার ভুল করেন নাই। আচ্ছা ঠিক বলে, হিসাব পরে করবো, সমস্যা নেই। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যেটা বলতেছিলাম, এখান থেকে পূর্ব হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সম্পর্ক বা পার্থক্য, ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য। তারপরে পড়বা হচ্ছে আচ্ছা পার্থক্য এবং এই যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, ঠিক আছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য আর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। কারণ এটা সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এটা দেশের যে শর্টেজ থাকে, ধরো আমরা তো চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না, আমাদের অনেক চাল আছে, আমার অনেক মানে হিউজ পরিমাণ চাল আমদানি করতে হয়, গম আমদানি করতে হয়, শস্য খাদ্যদ্রব্য আমদানি করতে হয়। হ্যাঁ, তো এটা হয় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। আবার আমরা রেমিটেন্স, এগুলো যে আন্তর্জাতিক বাণিজ্য বাইরের দেশ থেকে যে কিনবো, ডলারে পে করতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। এই ডলারটা আসবে কোত্থেকে? এই ডলারটা তখনই আসবে যদি আমার দেশ থেকে আমি সে পরিমাণ রপ্তানি করতে পারি, তাহলে আমাদের রপ্তানিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আমদানিও ইম্পর্টেন্ট, মানে একটা পরিপূরক। আমরা যদি রপ্তানি না করি আমরা বৈদেশিক মুদ্রা পাবো না। শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা যারা আছে, মানে বাংলাদেশের মানুষ যারা বিদেশে কাজ করে, তারা যে টাকাটা পাঠাচ্ছে সেটা ছাড়া, সেটা দিয়ে তো আমাদের আসলে এই আমদানি করার যে আমদানি ব্যয় আছে, সেই আমদানি ব্যয় তো মেটানো সম্ভব না। এটার জন্য রপ্তানি অনেক বড় ভূমিকা পালন করে। এবং আরএনজি সেক্টর হচ্ছে হাইয়েস্ট রেমিটেন্স আসে আরএনজি সেক্টর থেকে। সো এটার গুরুত্ব মানে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে সাজিয়ে। তারপরে আছে হচ্ছে তোমাদের নৈবেদিকের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমদানি রপ্তানি পণ্যের তালিকা, আমদানি রপ্তানি পণ্যের তালিকা। আচ্ছা, আমদানি রপ্তানি পণ্যের তালিকা, এখান থেকে নৈবেদিক থেকে প্রশ্ন আসতে পারে। দেখো 4টা পণ্য দিয়ে বললো কোনটা আমদানি পণ্য বা কোনটা রপ্তানি পণ্য, তোমার পারতে হবে, না হলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলবো যে রপ্তানি কিভাবে আরো সম্প্রসারণ, রপ্তানি সম্প্রসারণ উপায়। রপ্তানি সম্প্রসারণের উপায় বলতে বোঝাচ্ছে, দেখো আমি তোমাদের বললাম যে রপ্তানি তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রপ্তানি ছাড়া আমরা আসলে আমাদের যে বৈদেশিক মূল্যে যে ঘাটতি আছে সেটা পূরণ করতে পারবো না রপ্তানি ছাড়া। তাহলে এই রপ্তানি যদি সম্প্রসারণ করা যায়, কিভাবে সম্প্রসারণ করা যেতে পারে? একটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট উৎপাদন, মানে বাংলাদেশে আমরা যেটা রপ্তানি করি সেটা আরও অনেক অধিক গুণসম্পন্ন, এত গুণসম্পন্ন হইতে হবে যেন অন্য কোনো দেশেরটা, মানে বিদেশের যেই কান্ট্রিগুলো আমাদের কাছ থেকে কিনবে তারা যেন অন্য কোনো দেশে না চায়। দ্বিতীয়ত হচ্ছে এই কোয়ালিটিটা এনশিওর করতে হলে অবশ্যই আমার যে শ্রমিক আছে এই শ্রমিককে ট্রেনিং করতে হবে। সো এই জন্য তোমরা দেখবা যে অনেক সময় যে শ্রমিকদেরকে বা বিভিন্ন কর্মচারীদেরকে অনেক কোম্পানি আছে যারা ট্রেনিং দিয়ে থাকে। কারণ হচ্ছে তারা যদি প্রোডাক্ট উৎপাদন করে সেই প্রোডাক্টটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, তারা যদি সার্ভিস দেয় সেই সার্ভিসটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। সার্ভিস সেক্টর একটা উদাহরণ হতে পারে যে ফ্রিল্যান্সিং, এটা কিন্তু একটা সার্ভিস সেক্টর এবং এটাও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে ইদানিং, এবং এটা সেক্টরটা আরও আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে গুছিয়ে লিখতে হবে তোমাদের। ইকবাল ইসা, প্রথম বর্ষের জন্য আর একটা লাইভ চাই স্যার। আচ্ছা, প্রথম বর্ষের জন্য তোমরা যারা আছো তোমাদেরকে আমি এই ভিডিওটা শুরুতে বলেছিলাম যে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যাডাম স্মিথের শিষ্য। তোমরা যারা 2024 সালে মানে আগামী বছর যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবে এবং এই বছর তোমরা কি করতেছো, মাত্র তোমরা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের জন্য ওই গ্রুপের মধ্যে লাইভ ক্লাস দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এইচএসসি পরীক্ষাটা শুরু হলে আমরা সেখানে ফার্স্ট ইয়ারের জন্য কার্যক্রম শুরু করব। যদি গ্রুপে অ্যাড হয়ে না থাকো এক্ষুনি গ্রুপে অ্যাড হয়ে যাও, লিঙ্কটা
তোমরা আমার অন্য ভিডিওতেও পাবে, এই ভিডিওতেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপের নাম হচ্ছে অ্যাডাম স্মিথের শিষ্য। তোমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ করো যে অ্যাডাম স্মিথের শিষ্য বাংলায় লিখে, তাহলেও গ্রুপটা পাবা। এখনই জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের জন্য আমি লাইভ ক্লাস ব্যবস্থা করবো, মানে লাইভ ক্লাস দেবো। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বায়নের ভূমিকা, বিশ্বায়নের ধারণা। বিশ্বায়নের ধারণা এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যাইতে পারে, কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি পণ্যের তালিকা, ঠিক আছে? এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা খুব ভালো করে পড়বা, ওকে? আচ্ছা, বিশ্বায়ন মানে কি? বিশ্বায়ন মানে হচ্ছে গ্লোবালাইজেশন বলে আমরা, মানে এই ইন্টারনেটের যুগে টেকনোলজির ব্যবহার করে আমরা আসলে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে ইন্টারনেট, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর হচ্ছে সোশ্যাল যে মাধ্যমগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, এগুলো ব্যবহার করে যে সারা বিশ্বকে হাতের মুঠোয় আমরা এখন, আজকে আমেরিকা কি হচ্ছে 10 সেকেন্ডের মধ্যেও আমরা, 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমরা এখান থেকে জানতে পারছি। বা এই যে আমি তোমার সাথে লাইভ ক্লাসে কথা বলছি, তুমি যেটা দেখছো আর আমি যে কথা বলছি, এর মধ্যে ব্যবধান হয়তো 1 সেকেন্ডের একটু কম বেশি, হ্যাঁ? তো এগুলো কিন্তু সম্ভব হচ্ছে গ্লোবালাইজেশনের মাধ্যমে, বিশ্বের মাধ্যমে। তুমি যেমন কুমিল্লা থেকে দেখছো, তুমি যেমন রংপুর থেকে দেখছো, তেমন উগান্ডা থেকেও কেউ আমরা দেখতে পারে, ঠিক না? তাহলে এটা কিসের মাধ্যমে? এটা বিশ্বায়নের মাধ্যমে। তাহলে এই ধারণাটা ব্যাখ্যা করতে হতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে নবম অধ্যায়। এবার আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে এটা অষ্টম অধ্যায় ছিল, এবার নবম অধ্যায় লাস্ট চ্যাপ্টার, সরকারি অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থা হচ্ছে, আমরা এটা একটা মুছে নেই, কে কে যুক্ত আছো একটু কমেন্টে জানাতে পারো। কোন কলেজ থেকে আছো, কোন কলেজে পড়ছো, বাসা কোথায়, বা কোন জায়গা থেকে লাইভটা দেখছো, এটা একটু তোমরা কমেন্টে জানাতে পারো, এবং যদি সম্ভব হয় বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করতে পারো। আচ্ছা, এনিওয়ে, দেখো আমরা সরকারি অর্থব্যবস্থার মধ্যে আমরা পড়বো হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় কি? সরকারি ব্যয় এবং সরকারি ব্যয়ের উদ্দেশ্য। ব্যয় বিশেষত উদ্দেশ্য, সরকার ব্যয় উদ্দেশ্য কি 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 উদ্দেশ্যে সরকার ব্যয় করে? সরকার মূলত ব্যয় করে হচ্ছে জনকল্যাণে। সরকার ব্যয় করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, মানে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। যেমন পদ্মা সেতু হয়েছে আমাদের ইদানিং, প্রশ্ন হইতে পারে, মেট্রো রেল হয়েছে, এগুলো কিন্তু অবকাঠামোগত উন্নয়ন, একই সাথে ট্রান্সপোর্টেশন উন্নয়ন, হ্যাঁ? তারপরে হচ্ছে রোড হচ্ছে, করোনার সময় যে হসপিটাল হয়েছে, এগুলো সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু সমাজ কল্যাণের জন্য সরকার ব্যয় করেছে। তাহলে এগুলো কিন্তু আমাদের সরকারি ব্যয়ের একটা উদ্দেশ্য, জনকল্যাণ করা, মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। সরকার কিন্তু বিভিন্ন ভাতা দিয়ে থাকে, এগুলো কিন্তু সরকারি ব্যয়ের উদ্দেশ্য, ঠিক না? তাহলে এগুলো কিন্তু এইভাবে তোমাদের বই দেখবে আরও ডিটেলস লেখা আছে, এগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য, ব্যয়ের খাত, ব্যয়ের খাতসমূহ, কি কি খাতে সরকার ব্যয় করে থাকে, এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সরকারি আয়। আয় লেখলাম শুধু, সরকারি আয়, আয়ের খাতসমূহ, যেমন আমরা খাজনা দেই, ভ্যাট দেই, ট্যাক্স দেই। তারপর তোমার মোটরসাইকেল যখন সার্জেন্টে ধরে, তখন তোমার জরিমানা দিতে হয়। হেলমেট নাই, 3000 টাকা জরিমানা। লাইসেন্স নাই, লার্নারে চলবে না, লাইসেন্স নাই, 2000 টাকা জরিমানা। এই যে এই টাকাগুলো যে যায়, এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো কিন্তু সরকারি আয়ে যায়, সরকারি কোষাগারে জমা হয়, এগুলো এক ধরনের আয়। তারপর হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ দ্রব্যের উপর কর আরোপ করা হয়, যেমন ধরো মাদক দ্রব্য, তামাকজাত দ্রব্য। রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে কেরু অ্যান্ড কোং কত জানি 180 কোটি না 280 কোটি টাকা প্রফিট করছে। অনেক কিন্তু হাই ট্যাক্স লাগানো কিন্তু এগুলোর উপর, হ্যাঁ, এইসব ধরনের উপর। এই যে একটা সিগারেটের দাম, একটা সিগারেটের যা দাম হয়, এই একটা সিগারেটের দামের ধরো 90% ট্যাক্স দিতে হয় সরকারে। তো এগুলো কিন্তু এই যে তামাকজাত দ্রব্য, নিষিদ্ধ দ্রব্য যেগুলো আছে, তারপরে যে বিভিন্ন শুল্ক আছে, আবগারি শুল্ক, হাবিজাবি দিতে হয়, ডক চার্জ দিতে হয়,
পণ্য খালাস করার সময় টক চাষ, এগুলো কিন্তু সরকারি আয়ের মধ্যে যায়। ঠিক আছে, তাহলে এই সরকারি আয়ের খাতগুলো তোমাকে জানতে হবে যে কোন কোন খাত থেকে সরকার আয় করে। আচ্ছা, আরেকটা হচ্ছে সরকারি ঋণ। সরকারি ঋণ এটা হচ্ছে উৎসসমূহ, সরকারি ঋণের উৎসসমূহ, সুবিধা অসুবিধা। তার মানে সরকারি ঋণ নিলে কি হয়, সুবিধা কি ও অসুবিধা কি, কি যে করতেছি, লম্বা মানুষ তো নিচে লিখতে পারি না। তাহলে সরকারি ঋণের উৎসসমূহ পড়বা, সরকারি ঋণের সুবিধা কি অসুবিধা কি। যেমন IMF থেকে সরকারি ঋণ নিছে, এটা কিন্তু গত 2-3 মাস আগে নিছে না, মানে আবেদন করছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, কিন্তু পাস হয়েছে 2-3 মাস আগে। তাহলে এই যে সরকারি ঋণে যে IMF কিন্তু সরকারি ঋণের একটা উৎস, কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের একটা উৎস হইতে পারে। এবং এই যে ঋণগুলো যে করলো, এই ঋণের কি উৎস, মানে সুবিধা কি হইতে পারে, অসুবিধা কি হইতে পারে, ঠিক না? প্রথমে কিন্তু পদ্মা সেতু করার জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল, বাট মানে আবেদন করা হয়েছিল, বিশ্ব ব্যাংক সেটা অনুমোদন করে নাই। যদি অনুমোদন করতো তাহলে কিন্তু বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাদের পদ্মা সেতু হইতো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, বাট একটা ঋণের বোঝা থাকতো, ঠিক না? তাহলে এইরকম অনেক অনেক ঋণ আছে সরকারের, যেটা কিনা যে যার কিনা কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে। এগুলো তোমাদের বইয়ে ডিটেলসে ব্যাখ্যা করা আছে, তোমরা কিন্তু সেটা দেখে পড়তে পারো। তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে 3টা জিনিস পড়বা, তিনটাই মোটামুটি ইম্পর্টেন্ট, কোনোটা কম বেশি না, মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো না, মানে সমান ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই ছিল মনির ইসলাম, প্রাক্তন হয়েও দেখতে আসলাম ভাইয়া। প্রাক্তন হইলেও সমস্যা নাই, প্রাক্তন হইলেও সমস্যা নাই। মাঝে মাঝে একটু ছোট্ট গল্প বলেন, মজা হচ্ছে না? যে মজা হচ্ছে না, কি বলে, মজা দিব, আমার সাথে ক্লাস করতে থাকো, দেখবো যে আমি কত মজা দিতে পারি। এই যে যেমন মনির বললো প্রাক্তন হয়েও দেখতে আসলাম, প্রাক্তন হয়ে দেখতে আসলাম ভাইয়া আপনাকে, আমারে দেখতেই পারো, আমার সমস্যা নাই দেখতে। এই কমেন্ট করো, কে কে আসো, যুক্ত আছো, কে কমেন্ট করো, দেখি একটু কমেন্ট করি। কিং স্টোরি কিং বলতেছো, সিয়াম কই তুই? আসবে আসবে, সিয়াম যদি থেকে থাকো, সিয়াম তুমি যদি থেকে থাকো তাহলে অবশ্যই স্টোরির কমেন্টে রিপ্লাই দাও। প্রাক্তন সিনেমার একটা গান আছে, দেখছো তোমরা? তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, আমার কথার শব্দ দূষণ, আমার গলার স্বর, তোমার দরজায় খিল দিয়েছি, তোমার ভীষণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। এটা মনে হয় প্রাক্তন সিনেমার গান। যাই হোক, আমার লিরিক্সে ভুল হইতে পারে, আমার ঠিক মনে নাই। ওকে ফাইন, তাহলে আমরা যেই ব্যাপারগুলো আলোচনা করলাম, এই আশা করি তোমরা এটা নোট করছো। যদি নোট করে না থাকো ভিডিওটা আবার দেখতে পারো, তখন কিন্তু অবশ্যই নোট করতে হবে। আর অনুরোধ থাকবে যে তোমরা এই যে এই 8-10টা দিন সময় আছে, এই সময়টা যথাযথভাবে কাজে লাগাও। তোমাদেরকে আরও 2-একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জ্ঞানবিন্দু কেয়ার দেখতেছো, জ্ঞানবিন্দু কেয়ারে ইকোনমিক্সের অনেক ক্লাস আছে, ইকোনমিক্সের অনেক ক্লাস দেওয়া আছে। অর্থনীতি ফার্স্ট পেপার নিয়ে একজন কমেন্ট করছিল যে অর্থনীতি ফার্স্ট পেপারে প্রথম বর্ষের জন্য আর একটা লাইভ ক্লাস চাই স্যার, এই ইকবাল ইসা বলছিল। তুমি যদি চ্যানেলের ভিডিওতে যাও, ভিডিও সেকশনে গিয়ে দেখবা যে এখানে অনেক ভিডিও দেওয়া আছে ফার্স্ট পেপারে বিভিন্ন টপিকের উপর, হ্যাঁ, এবং প্লেলিস্ট করা আছে। তুমি কিন্তু এই ভিডিওগুলো দেখে ফেলতে পারো। তুমি যদি দেখে ফেলো, তোমার ফার্স্ট পেপারের মোটামুটি অর্ধেকের বেশি কভার হয়ে যাবে। তারপরেও আমরা ফেসবুকে গ্রুপ খুলেছি, আমি লাইভ ক্লাস নিব এবং লাইভ ক্লাসগুলো ফ্রি হবে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এই নিউজটা। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইভটা শুরু করব এই অ্যাডাম স্মিথের শিশু এই গ্রুপটাতে, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নাই, এটা আমার একটা দুঃখ। আমি জানি না সাবস্ক্রাইব কেন করে না, হয়তো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই। তুমি একটা জিনিস ফ্রি পাচ্ছ,
তোমার তোমার বিনিময়ে তুমি একটা সাবস্ক্রাইব করতে পারো না, এইটা দিস ইজ নট আ গুড ওয়ে, নট আ গুড, মানে এটা কোনো কৃতজ্ঞতার কিন্তু প্রকাশ না। আমি কিন্তু রাগ করে বলতেছি না, দিস আমি তোমাদের বলতেছি যে তোমাদের নিশ্চয়ই হেল্প হচ্ছে, তোমাদের হেল্প হচ্ছে বলেই আমার ভিডিওগুলো তোমরা দেখছো, এবং কিন্তু বিনিময়ে যদি তুমি এটা সাবস্ক্রাইব করতে না পারো বা না চাও বা অনীহা দেখাও, দিস ইজ নট আ গুড ওয়ে। তুমি জানো আমাদের পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নাই। ইকোনমিক্সে একটা কথা আছে, দেয়ার ইজ নো লাঞ্চ ইন ফ্রি, দের ইজ নো ফ্রি লাঞ্চ, এটা এরকম একটা কথা আছে যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, সব কিছুর একটা কস্ট আছে। এই যে আমি তোমাদের ক্লাসে ছিল, একটা অপরচুনিটি কস্ট আছে, অর্থনীতির ভাষায় বললে এটা একটা অপরচুনিটি কস্ট আছে। সো আশা করবো তোমরা ভিডিওগুলো শেয়ার করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবা। এবং একই সাথে বলতে হয় যে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি জানি তোমরা যারা লাইভটা দেখছো তোমরা সাবস্ক্রাইব করছো এখন, আর যারা লাইভটা পরবর্তী দেখবো তোমাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবং তোমাদের যদি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইভেন অনার্সেরও যদি কেউ দেখে থাকো ভিডিওটা, তোমাদের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা দয়া করে এটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেটা যত দ্রুত সম্ভব রিপ্লাই দিয়ে হোক বা ভিডিও করে হোক বা তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, সেখানেই হোক আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা এইচএসসি পরীক্ষা দিবে আর মাত্র কয়েকদিন সময় আছে, তোমরা এখন সময় নষ্ট না করে পড়তে বসো, মাত্র 10:15 বাজে, এখনই পড়তে বসো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা কবে হবে সেটা আমি অবশ্যই কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে, আছে, প্রার্থনা থাকবে, দোয়া থাকবে। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।